আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। এখনো পর্যন্ত আপনারা যা দেখেছেন, ঋষিকেশ থেকে বেঙ্গালুরু আসার পর রূপালীর কেমন অদ্ভুত সব অনুভূতি হতে শুরু করেছিল। যে বাড়িতে উঠেছিল সেখানে আগের জন্মের সঙ্গে কোনো যোগাযোগ ছিল। ওই পুরুষ প্রেতাত্মা দক্ষকে হুমকি দিয়ে চলে যায়। রূপালী তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। দক্ষ সেই অবস্থায় রূপালীকে কোলে তুলে বেডরুমে নিয়ে আসে। রূপালী বিছানার উপর অজ্ঞান হয়ে ঘুমিয়েছিল। অন্যদিকে দক্ষের ঘুম একেবারেই উড়ে গেছিল। দক্ষ কিছুতেই বুঝতে পারছিল না যে ওর এখন কি করা উচিত। কাঠের ওই ভেন্ডারের কথা দক্ষের এখন বিশ্বাস হচ্ছিল। জানলার পাশে দাঁড়িয়ে দক্ষ নিজের মনে কথা বলছিল। মনে যা হচ্ছে, রূপালীর এই বাড়ির সাথে কোনো একটা পুরনো কানেকশন আছেই। যদি রূপালী মীনাক্ষী হয়ে থাকে তাতে কি হয়েছে? এই জন্মে তো আমার নিজের রূপালী, আমার রূপালী। আমি ওকে আমার থেকে কোনোভাবেই আলাদা হতে দেব না। এমনটা ভাবতে ভাবতে দক্ষ ফোন করতে শুরু করে এবং নিজের পরিবারের লোককে সব সত্য ঘটনা খুলে বলে। এ আবার কেমন কথা? বৌমার পূর্বজন্মের সম্পর্ক এই জন্মে এইভাবে সামনে আসছে। আমি বুঝতে পারছি না এবার কি করব। ও একেই ওখানে অসুবিধার মধ্যে আছে, তার মধ্যে তুমি এসব ফালতু কথা বলছো। বাবা, একদম চিন্তা করিস না, আমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছচ্ছি আর আমাদের গুরুদেবকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। উনি সমস্যার সব সমাধান বলে দেবেন। ততক্ষণ তুই বৌমার খেয়াল রাখিস। আর হ্যাঁ, কথায় আছে শ্রী হনুমানকে ডাকলে কোনো খারাপ শক্তি কাছে ঘেঁষতে পারে না। তাই কালকে সকালবেলা মন্দিরে গিয়ে তোর আর বৌমার জন্য একটা মন্ত্রপুত কার নিয়ে আসিস। নিজের বাবার সাথে কথা বলার পর দক্ষ অনেকটাই মন থেকে হালকা হয়েছিল। দক্ষ তারপর জানলাটা বন্ধ করে রূপালীর পাশে এসে বসে এবং এক হাত দিয়ে রূপালীর চুলগুলো বুলিয়ে দেয়। এমন করতে করতে দক্ষের কখন ঘুম এসে যায় সে নিজেই জানে না। পরের দিন সকালবেলা রূপালীর ডাকে দক্ষের ঘুম ভাঙে। আজকে অফিস যাবে না নাকি? এখনো ঘুমাচ্ছ? রূপালী, তুমি ঠিক আছো তো? আমার কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি। এই নাও তোমার কফি আর তাড়াতাড়ি রেডি হয়ে যাও। না রূপালী, আজকে সারাদিন দুজনে একসাথে কাটাবো। আমি অফিস থেকে ছুটি নিয়েছি। বাহ, তাহলে আজ সারাদিন বাড়িতে আরাম করবে। তুমি স্নান করে রেডি হয়ে যাও, আমরা মন্দিরে যাব। মন্দির? কিন্তু মন্দিরে কেন? কোনো প্রশ্ন নয়, আমার সঙ্গে চলো। দুজনে একসঙ্গে মন্দিরের জন্য রওনা দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার সময় এক ঝাঁক কাক ওদের গাড়ির উপরে এসে বসে এবং গাড়ির জানলার কাছে ঠোঁট দিয়ে বাড়ি মারতে থাকে। একটা কাক জানলা দিয়ে গলে ভেতরে ঢুকে যায় এবং দক্ষের মাথায় একেবারে ঠোকর দিতে শুরু করে। দক্ষ, ওকে বাইরে বের করে কাঁচটা তুলে দাও। দক্ষ অনেক চেষ্টায় ওই কাকটাকে বাইরে বার করে দেয় এবং জানলার কাঁচ বন্ধ করে দেয়। কাকগুলোকে তাড়াবার জন্য দক্ষ গাড়ির ওয়াইপার অন করে দেয়, কিন্তু তবুও কাকগুলো গাড়ির আশেপাশেই উঠতে থাকে। দক্ষ কিছুতেই কাকগুলোকে তাড়াতে পারছিল না। গাড়ি স্টার্ট দিয়ে যে এগোবে সেটাই দক্ষ পাচ্ছিল না। কাকেদের সাথে না পেরে উঠে ওরা বাড়িতে চলে আসে। যেই ওরা ঘরে প্রবেশ করে দেখে ঘরের লাইট অন অফ হচ্ছে এবং ঘরের মধ্যে লাশের দুর্গন্ধ ভরে গেছে। রূপালী ধীরে ধীরে বিড়বিড় করে কি বলছে। ওর মুখ থেকে বেরোনো অদ্ভুত আওয়াজগুলো শুনতে পেয়ে দক্ষ রূপালীর চোখের দিকে তাকায়। দেখে রূপালীর চোখ দুটো টকটকে লাল। রূপালীর চুলগুলো এমন ভাবে উঠছিল যেন ঘরের মধ্যে জোরে হাওয়া বইছে এবং দক্ষের দিকে তাকিয়ে বলে, গুরুদেবের কাছে যাবি না, তুই মন্দিরে যাবি। আমার থেকে মুক্ত হতে চাস? কিন্তু তুই হয়তো এটা জানিস না যে আমি অনেক বছর ধরে শুধু মীনাক্ষীর অপেক্ষায় রয়েছি। আমার এই অপেক্ষার তপস্যার কাছে ভগবানের সবকিছু ফেল। কেউ তোকে বাঁচাতে পারবে না, কারণ গত জন্মে ভগবান এটাই চেয়েছিলেন যে আমি আর মীনাক্ষী সারা জীবনের জন্য আলাদা হয়ে যাই। কিন্তু এই জন্মে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর মীনাক্ষী একসাথে থাকবো, আর আমার এই চাওয়াকে কেউ আটকাতে পারবে না। তুই যা করে হোক চেষ্টা কর, আমি আমার মীনাক্ষীকে তো নিয়েই যাব। এমনটা বলেই রূপালী নিজের মাথাটা গোল গোল করে ঘোরায়। আচমকায় রূপালীর চুল লম্বা হয়ে দক্ষের গলা পেঁচিয়ে ধরে। এত জোরে পেঁচায় যে দক্ষের গলায় ভীষণ ব্যথা লাগছিল। দক্ষ ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। আস্তে আস্তে দক্ষের চোখ বন্ধ হয়ে যায়। বিছানার উপর শুয়ে থাকা দক্ষ ধীরে ধীরে তার চোখ খুলতে থাকে।
গলা এবং ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভব করে। তখন ওর নিঃশ্বাস নিতে ভীষণই কষ্ট হচ্ছিল। এক পলক দুই চোখ খোলার পর ওর অনুভব হয় যেন অন্য কোনো জগতে পৌঁছে গেছে। কিন্তু তখনই দাক্স নিজের মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। সোনা, সোনা কেমন আছো তুমি? এখন ঠিক আছো তো? মা, আমার শরীর 2 দিন পরে ওর জ্ঞান ফিরেছে। ওকে এখন একটু বিশ্রাম নিতে দাও। কি এত প্রশ্ন করে যাচ্ছ? 2 দিনেই আমার ছেলেটার কি অবস্থা হয়ে গেছে। আমি ওর পাশে বসতে চেয়েছিলাম, আর তুমি নিয়ে আমাকে এখানে চলে এলে। যদি আমরা ওর পাশে বসি তাহলে ওর মনে অনেক প্রশ্ন আসবে, কিন্তু সেই প্রশ্নের উত্তর যে আমাদের কাছে নেই। ও এখন অনেকটা সুরক্ষিত। এবার আমাদের বৌমাকে নিয়ে কিছু ভাবতে হবে। হ্যাঁ, গুরুজি তো বললেন আগামী অমাবস্যা অবধি আমাদের ওর ভালো করে খেয়াল রাখতে হবে। আমাদের এক কথায় গুরুজি আমাদের সাথে এখানে চলে এসেছেন এবং দাক্ষকে ওই রাত্রিরে প্রাণে বাঁচিয়েছিলেন। না হলে দাক্ষ আজকে আমাদের মাঝে থাকতো না তো। এমনটা বলেই দাক্সের মায়ের চোখে জল চলে আসে। যা হয়েছে সেসব ভুলে যাও। দাক্ষের বাবা মা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই গুরুদেব ওদের কাছে পৌঁছে যায়। বলছে কি, সময় কিন্তু হাতে খুবই কম, তাই যে কোনো পরিস্থিতিতে এই পূজা আমাদের সম্পন্ন করতে হবে। আর এই পুজোর সময় দাক্ষ আর রূপালীকে আমার সাথে বসতে হবে। আচ্ছা, দাক্ষ এখন কেমন আছে? গুরুজি, গুরুজি দাক্ষের অবস্থা খুব খারাপ। ও তো আপনার কৃপায় এইবার প্রাণে বেঁচে গেছে, কিন্তু কিন্তু আবার কি? গুরুদেবের আশীর্বাদ নিয়ে রূপালী আর দাক্ষ দুজনেই পুজোতে বসবে। গুরুদেব, আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। তখনই আচমকা রূপালীর ঘর থেকে একটা জোরে চিৎকারের আওয়াজ আসে। সবাই তাড়াতাড়ি করে রূপালীর ঘরে যায়। সেখানে গিয়ে দেখে রূপালী আলমারির উপরে বসে পাগলের মতো ফুঁসছে। তোমরা চাইলে যে কোনো পুজো করো, আমার কোনো কিছু করতে পারবে না। আমি আমার সঙ্গে রূপালীকে নিয়ে যাব। পারলে আমাকে আটকে দেখাও। এমনটা বলেই 4 পায়ে পশুর মতো রূপালী হাঁটতে শুরু করে এবং জানলার কাছে পৌঁছে যায়। যেই ও জানলা দিয়ে লাফ দিতে যাবে, তখনই রূপালীর জোরে কারেন্টের ঝটকা লাগে এবং ঘরের মধ্যে মেঝেতে পড়ে যায়। তুই এই ঘরের থেকে বাইরে বেরিয়ে দেখা দেখি। রূপালীকে নিজের সঙ্গে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। তুই এখন কারোর ক্ষতি করতে পারবি না। এমনটা বলে গুরুদেব রূপালীর ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আমি এক বিশেষ সাধনার দ্বারা জানতে পেরেছি যে গত জন্মে রূপালীর বাবা মা নিজের মেয়ে মীনাক্ষীর বিয়ে মুথুর সঙ্গে দেয়নি, কিন্তু মুথু ছিল কালো জাদুর পারদর্শী, আর সে কালো জাদু প্রয়োগ করত লোকের ক্ষতি করার জন্য। যখন মীনাক্ষীর বিয়ে অন্য কারোর সাথে হয়ে যায়, তখন মুথু কালো জাদু দিয়ে মীনাক্ষীর হাজবেন্ডকে মেরে ফেলে আর মীনাক্ষীকে সঙ্গে নিয়ে এই বাড়িতে চলে আসে। যখন মীনাক্ষী এই সব ব্যাপার জানতে পারে, তখন মীনাক্ষী এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মুথু তখন মীনাক্ষীর অন্তিম সংস্কার করেনি। আজও মীনাক্ষীর লাশ এই বাড়ির স্টোর রুমে পড়ে আছে, আর মুথুর লাশ ওই ঝুলতে থাকা দোলনার একদম নিচে পোতা আছে। মুথু কালো জাদু ব্যবহার করে এ জন্মে রূপালীকে ব্যতিব্যস্ত করে গেছে, কারণ ও রূপালীর মধ্যে মীনাক্ষীকে দেখতে পাচ্ছিল। মুথু আর মীনাক্ষীর অন্তিম সংস্কার করতে হবে, তখনই ওরা মুক্ত হবে এবং তার সাথে রূপালীও। গুরুজির এমন কথায় দাক্ষের বাবা দুজন মুটে মজুরকে ডাকে এবং বাগানে তাদের কোদাল দিয়ে খুঁড়তে বলে। তারপরে মুথুর কঙ্কাল বেরিয়ে আসে এবং স্টোর রুম থেকে মীনাক্ষীর। যখনই দুজনের কঙ্কাল একসাথে বাইরে নিয়ে আসা হয়, জোরে হাওয়া বইতে শুরু করে আর তার সাথে শোনা যায় রূপালীর চিৎকার। তবে গুরুদেব ওই বাড়ির বাগানেই দুজনকে একসাথে অন্তিম সংস্কার করে। অন্তিম সংস্কার চলার সময় রূপালীর শরীর থেকে মুথুর আত্মা চলে যায় আর রূপালী আগের মতন একেবারে নরমাল হয়ে যায়। কয়েকদিন পর গুরুদেব দক্ষকে যজ্ঞ পুজোয় বসায় এবং দক্ষকে দিয়ে পিণ্ডদান করায় আর দক্ষকে দিয়ে ওদের আত্মার শান্তি কামনা করায়। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।